15 বছর পরে ফের পালাবদল হয়েছে এ রাজ্যে। 4 মে জনমত সামনে এসেছে, যাতে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। ডাবল ইঞ্জিন সরকার গড়া শুধুই সময়ের অপেক্ষা। এবং সবথেকে বড় প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী? অমিত শাহকে সেই পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্ব দিয়েছে বিজেপির সংসদীয় বোর্ড। রাজ্যে আসছেন অমিত শাহ। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য তাকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। সহ পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিজেপি বিধায়কদের সঙ্গে অমিত শাহ বৈঠক করতে পারেন। বৈঠকেই চূড়ান্ত হতে পারে বিজেপির পরিষদীয় দলের নেতার নাম, এবং তারপরে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যাবে বিজেপি। বিজেপির নতুন সরকারের শপথে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। আগামী 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে পারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তিনি ভবানীপুরে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1-9-5-6 বেড়ে হলো 1-5-1-1-4। এবার কি 1-5-1-1-4 হলো? ভবানীপুরে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুই দরকার ছিল। ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত কথাবার্তায়, মানে যে কথাবার্তা উনি ভাষণে বলেন, প্রধানমন্ত্রী থেকে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিরোধী দলের লোকেদেরকে যে ভাষায় আক্রমণ করেন, ওর আর পতন দরকার ছিল। অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরপা। এই অহংকারীর পতন দরকার ছিল। আজকে জনগণ এর পতন ঘটিয়েছে। এ আর উঠে দাঁড়াতে পারবে না। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে, সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নিয়ে কোনোভাবে আলোচনা হয়েছে কেন্দ্রের নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে? সমীর ভট্টাচার্য, অমিত শাহের না না, আমি এগুলো করি। আমি তো কাউন্টিং হলে ছিলাম 9টা পর্যন্ত, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছে। এখন তো রাত্রি 12টা বাজে। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। শেষ প্রশ্ন, যে সংখ্যা নিয়ে আপনারা এসেছেন, অনেক দায়িত্ব আপনাদের উপর এসছে, কিন্তু দিকে দিকে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে হুমকি দিয়ে রেখেছিল, তারা 4 তারিখের পর হিসেব হবে। আপনি 2টি আসনে জেতা বিধায়ক, কি বার্তা বিরোধীদের জন্য? না, আমাদের লোকেরা, বিজেপির লোকেরা শৃঙ্খলা পরায়ণ লোক, এবং মূলত হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে। এরা এইসব কাজ করে না। এসব কাজ করতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আমরা কেউ মাদ্রাসায় পড়িনি। পোস্টাল ভায়োলেন্স নিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী তিনি মনে করছেন বিজেপি কর্মীরা তারা হামলা চালাতে পারে না, এমনটাই বার্তা দিয়ে রাখলেন 2 আসনে জয়ী বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ের পর, নন্দীগ্রামে জয়ের পর শংসাপত্র নিতে হলদিয়া এসেছিলেন, সেখান থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, হলদিয়া। তামিলনাড়ুতে হারার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এম.কে. স্ট্যালিন। অসমে হার স্বীকার করেছেন কংগ্রেসের গৌরব গগৈ। অথচ পশ্চিমবঙ্গে পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে বইছে সমালোচনার ঝড়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন, অথচ তারপরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এই মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক। সোমবার তামিলনাড়ুতে শাসক ডিএমকে হেরেছে। সেদিনই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এটাই নিয়ম, সবাই এটাই করে, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের মধ্যে ডিএমকেও পড়ে। তাহলে পরাজয় স্বীকার করে স্ট্যালিন যেটা করতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে পারেন না, উঠছে প্রশ্ন। সংবিধানের 164 নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে
রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। মমতা কি মনে করেছেন যে উনি এরকম বাচ্চা মেয়েদের মতন যে তারা খেলায় হেরে গেলে বলে আর খেলবো না, বা লুডো খেলতে গেলে লুডোর বোর্ড উল্টে দেয়, এরকম করলে পরেই উনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন? 8 তারিখে তো এমনি ওর বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এটা কি উনি জানেন না? উনি জানেন। আমার মনে হয় উনি ঠিক প্রকৃতিস্থ নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ 6ই মে শেষ হবে। 5 বছরের মেয়াদ শেষ হলে বর্তমান বিধানসভা ভঙ্গ হবে। বিধানসভার সদস্যরা আর বিধানসভার সদস্য থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া অবধি সেই মন্ত্রিসভাই কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকারও করে, তাহলেও নতুন সরকার শপথ নেবার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যিক। অসমে কংগ্রেস হেরেছে, তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করছে, কিন্তু জেতার দাবি তো করছে না। कल 4 तारीख को असम विधानसभा निर्वाचन के नतीजे हम सब ने देखे। मैं सबसे पहले भाजपा दल और उनके नेतृत्व को शुभकामनाएं देता हूं। कांग्रेस पार्टी ने पूरी तरीके से इस नतीजे को स्वीकार किया है। हमारी जितनी सीट विधानसभा में आनी चाहिए वो आई नहीं है, लेकिन इसके पश्चात भी हम विधानसभा के बाहर हम संविधान के बचाव में, लोकतंत्र को के बचाव में, आम नागरिक के हित में हम अपना कर्तव्य पालन करेंगे। গৌরব গগৈয়ের মতো তরুণ কংগ্রেস নেতা যেটা করতে পারেন, দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এই সহজ কাজটা কেন সহজভাবে করতে পারছেন না? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Morally I am telling you that we won the election. 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম। আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। তো এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। এই প্রেক্ষাপটে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, স্বাধীন ভারতের ইতিহাসেই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকার করছেন। ক্ষমতার মোহ আঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নৈরাজ্যই সৃষ্টি করছেন না, বরং ভোটারদের অনুভূতি এবং জনাদেশের পবিত্রতাকে প্রকাশ্যে অবমাননা করছেন। এ এক চরম সাংবিধানিক বিপর্যয়। মানুষ তাড়িয়ে দিয়ে তাকে বারবার হেরেছেন, পুরো রাজ্যে প্রত্যাখ্যান করে তৃণমূলকে, তারপর পদত্যাগ করবেন না। ওনার তো কালকে পদত্যাগ করা হয়েছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণ পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানুষ যখন তৃণমূলকে ত্যাগ করেছে, তখন সেটা মেনে নেবার পরিবর্তে পদত্যাগ না করার গো ধরে বসে থাকা কি জনতার রায়ের অপমান নয়? উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না, তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন এবং সেইটা করতেই তিনি জানেন। শেষমেশ কি হবে সেটাই দেখার। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.